বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ভাইরা আমার আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনা থাকবে ধর্ষণ নিয়ে। ধর্ষণ কথাটা শুনলে একটু খারাপ লাগে, বিশেষ করে আমরা যে সাধারণ মানুষ আছি আমাদের কাছে খারাপ লাগে, কিন্তু যারা ধর্ষণ করে তাদের খারাপ লাগে না, তাদের কাছে হয়তো ভালো লাগে। আর বিশেষ করে ইদানিং এই ধর্ষণটা অনেক বেশি হচ্ছে এবং এই ধর্ষণ কথা শুনতে শুনতে এখন অনেক মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিচ্ছে, এই ধর্ষণটা স্বাভাবিকভাবে নিচ্ছে। আমি গত পরশুদিন ইউটিউবে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার একটি মেয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে, ওই মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলছে। এরপরে এই এই যে ইউনিভার্সিটির যে মেয়েটাকে ধর্ষণ করলো, এই এই যে ধর্ষণ প্রতিনিয়ত হচ্ছে, যেগুলি আমরা চ্যানেলের মাধ্যমে দেখতে পাই সেগুলি হয়তো আমরা জানি, কিন্তু এরপরেও অনেক ধর্ষণ হয় যেগুলি অনেক সময় পেপারে আসে না বা মিডিয়ায় আসে না। এই যে ধর্ষিত হচ্ছে, এটা নিয়ে এখন কেউর মাথা ব্যথা নাই এবং এটা কোনো সোশ্যাল মিডিয়ায় বা পত্রপত্রিকায় তেমন কোনো লেখালেখি হয় না। কারণ হলো এখন এই ধর্ষণটা হয়ে গেছে স্বাভাবিক। এটা এখন মানুষ এগুলো শুনতে শুনতে এখন এটাকে আর অতটা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু এটা যে কত বড় অপরাধ এবং যারা করে তারা যে কত অন্যায় করে, এটা মানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে এটা কত বড় অপরাধ, কিন্তু যারা করে তারা এটাকে অপরাধ মনে করে না। কারণ হলো তারা এত অপরাধ করার পরেও তারা পার পেয়ে যায়, তারা রাজনৈতিক ছত্রছায়া থেকে তারা পার পেয়ে যায়, সুতরাং তারা এরা প্রতিনিয়ত এইসব ঘটনা ঘটায়। কিন্তু এখন পর্যন্ত যে ধর্ষণ হয়েছে একটিরও সুষ্ঠুভাবে বিচার হয়নি। যদি সুষ্ঠুভাবে বিচার হতো তাহলে এই ধরনের অপকর্ম আর মানুষ করার সাহস পেত না। সে যে নুসরাত হত্যার যে ঘটনাটা, সেটা এখন তাদেরকে ফাঁসির আদেশ দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর হয় নাই। তনু হত্যা এখন পর্যন্ত কিছু হয়নি। এরপরে আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে, মানে ধর্ষণ হয়েছে এবং হত্যা করেছে, কিন্তু সুষ্ঠুভাবে কেউর বিচার হয়নি। আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন পাকিস্তান হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের মা বোনদের উপরে যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, এইটা ছিল তখন গণধর্ষণ। তখন আমাদের 2 লক্ষ মা বোন ইজ্জত হারা হয়েছিল। কিন্তু এই স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যে কত লক্ষ ধর্ষিত হয়েছে তার কোনো ইয়ত্তা নাই, কিন্তু এটা প্রতিনিয়ত হচ্ছে। কারণ হলো যারা ক্ষমতায় থাকে তাদেরই ছত্রছায়ায় থেকে এই ধরনের এই অপকর্ম তারা করছে এবং বিচার যাদেরকে ধর্ষণ করেছে তাদের ফ্যামিলিতে যদি কোনো বিচারের জন্য কোথাও যায় তারা সঠিকভাবে বিচার পায় না। কারণ যারা ধর্ষিত হয় তারা দেখা যায় খুব সাধারণ পরিবারের মেয়ে বা খুব গরিব, বা তারা কোথাও গিয়ে তারা বিচার পাবে না বা কোথাও যেতেও পারবে না, এই ধরনের মেয়েরাই বেশি ধর্ষিত হয়। কিন্তু এখন পর্যন্ত একটাও যদি সুষ্ঠু বিচার হতো, একটা যদি সঠিকভাবে বিচার করা হতো, তাহলে কিন্তু এই ধর্ষণ কমে যেত। আমাদের গত নির্বাচনের আগে 11তম জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি ঘটনা হয়েছিল যে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেবকে নিয়ে মাসুদা ভাট্টি কিছু কথার প্রসঙ্গে ব্যারিস্টার মইনুল হোসেন সাহেব মাসুদা ভাট্টিকে বলেছেন যে আপনি যে আমাকে যেভাবে কথা বলতেছেন তাতে আপনাকে চরিত্রহীন বলতে ইচ্ছা করে। এই কথাটা বলার সাথে সাথে সারা বাংলাদেশের নারী সমাজ এমনভাবে জেগেছে যে মনে হচ্ছে যেন সকল নারীদের উপরেই এটা একটা অপমানমূলক কথা এবং সমস্ত নারীকেই এই চরিত্রহীন বলা হয়েছে। এবং এটা নিয়ে যে বাংলাদেশে কত ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত তিনি ক্ষমা চেয়েছেন, তিনি সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়েছেন এবং ব্যক্তিগতভাবে তিনি ফোন করে ক্ষমা চেয়েছেন, কিন্তু তারপরও তার ক্ষমা হয়নি, তাকে জেলে যেতে হয়েছে এই সামান্য একটি কথার জন্য। কিন্তু সে তার শারীরিক চরিত্রের কথা বলেনি, তাকে রাজনৈতিক চরিত্রের কথা বলেছিল।
কারণ হলো ওখানে কথাটাই হচ্ছে রাজনীতি নিয়ে। তাই এই সামান্য কথার জন্য যদি একটি এত সম্মানিত ব্যক্তি যদি তাকে নাজেহাল করা হয়, আর এই এত ধরনের যে অপকর্ম করছে যেসব লোকেরা, তাদের যদি কোনো বিচার না হয়, তাইলে আমরা কোন বাংলাদেশে এখন বাস করছি? তাইলে এখন দেখা যাচ্ছে যে ইংলিশে একটা কথা আছে, মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এখন তো তাই হচ্ছে। তার কারণ হলো মাসুদা ভাট্টি সে একটা তৃতীয় লিঙ্গের লোক, তাকে পুরুষও বলা যায় না, তাকে মহিলাও বলা যায় না, সে তৃতীয় লিঙ্গের লোক। তাকে একটা কথা বলায় এত এত দূর সমস্যা হয়েছে। কিন্তু সেই নারী সমাজ এখন কোথায়? কোথায় সেই নারী সমাজ? আপনারা কোথায়? মাসুদা ভাট্টি কোথায়? সুলতানা কামাল কোথায়? মুন্নি সাহা আপনারা কোথায় এখন? এখন আপনারা চুপ কেন? এত যে ধর্ষিত হচ্ছে, এগুলো আপনাদের চোখে বাজে না? আপনারা এ নিয়ে কোনো কথা বলতে পারেন না? আপনারা এ নিয়ে মানববন্ধন করতে পারেন না? আপনারা সব নারী সমাজ একত্র হয়ে এর বিরুদ্ধে আন্দোলন করতে পারেন না? পারেন না এটা নিয়ে কিছু করতে? নাকি মানে সুযোগের আপনারা সদ্ব্যবহার করেন? একটু সুযোগ পাইছিলেন, ব্যারিস্টার মনিরুল হোসেনকে আপনারা জেল পর্যন্ত খাটিয়েছেন, একটা সম্মানিত ব্যক্তি। এই মনিরুল হোসেনের যে একটা পশমের দাম আছে, আপনাদের যারা এই তার বিরুদ্ধে যারা কেস করেছেন, যারা মামলা করেছিলেন, তাদের সকলের একটা পশমের সমান আপনাদের দাম নাই। কিন্তু আপনারা সুযোগের সদ্ব্যবহার করেছেন। এখন আর আপনাদের কথা নাই। কারণ হলো আপনাদের উপরে তো আর এটা পড়ছে না, এটা অন্য জায়গায় হচ্ছে, তারা নির্যাতিত হোক, কিন্তু এটা তো আপনাদের উপর পড়ছে না, বিদায় আপনারা এখন আর সামনে আগাচ্ছেন না। তবে এরকম সুযোগের সদ্ব্যবহার করেন না। আপনারা নারী যেখানেই সমস্যায় পড়বে, যেখানেই ধর্ষিত হবে, সেখানে নারী সমাজ এগিয়ে যেতে হবে। এখানে আমরা পুরুষ এবং মহিলা, পুরুষের চাইতে মহিলাদের যে সব কিছুই সেন্সিটিভ, তারা সম্মান পাবে সব জায়গায়, তাদেরকে আলাদাভাবে দেখতে হবে। আমরা সব আমাদের মায়ের জাতি, সুতরাং আমাদের মায়ের মতো চোখে দেখতে হবে। কিন্তু সেখানে যদি এই ধরনের অপকর্ম হয় এবং আপনারা যদি চুপ থাকেন, তাহলে বোঝা যায় যে আপনারা যখন যেদিকে যে পাল তোলেন, মানে যেদিকে বাতাস যায়, আপনারা সেই দিকে পাল তোলেন। কিন্তু এটা আপনাদের জন্য ভবিষ্যতে, এটা আপনাদের জন্য এবং আপনাদের প্রজন্মের জন্য এটা হুমকি স্বরূপ। আপনারা মনে করেন না যে আপনারা পার পেয়েছেন এবং আপনাদের ভবিষ্যতে যারা প্রজন্ম আছে তারাও পার পেয়ে যাবে, তা হবে না। কারণ হলো বর্তমানে যে হারে ধর্ষণ হচ্ছে, এতে যে কোনো মানুষই ধর্ষিত হতে পারে। কারণ হলো এখন ক্ষমতায় থাকার যারা ক্ষমতায় আছেন, তারা এখন অনেক প্রভাব বিস্তার করেছেন। এখন তাদের উপর দিয়ে কেউ কথা বলার নাই, কেউ কিছু বলতেও পারতেছে না, তারা যাই করবে তাই হবে। সুবর্ণচরের মহিলার যে ধর্ষিত হয়েছে, এখন পর্যন্ত বিচার হয়নি। কারণ হলো সে অপরাধ করেছিল, সে অন্য জায়গায় ভোট দিয়েছিল। এই হইল অপরাধ, এই হইল আমাদের গণতান্ত্রিক দেশ। সুতরাং বাংলাদেশ ভাইরা আমার, এখন বাংলাদেশের যে হারে ধর্ষণ, গণধর্ষণ বলা যায় এটাকে, গণধর্ষণ হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও এর পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই সুতরাং আপনারা যারা আছেন বাংলাদেশ ভাইরা, আপনারা একটু সচেতন থাকেন যে এই ধরনের জানোয়ারের বাচ্চাদের কাছ থেকে খুবই সতর্ক থাকবেন। এবং এখানে তো আইনগতভাবে তো কাউকে বিচার করছে না, সুতরাং যারা এই ধরনের ধর্ষণ করবে, সাথে সাথে এলাকার লোকজন মিলে তাকে বিচার করবে। কেননা এরা আইনের আওতায় গেলে এদেরকে বিচার করা হয় না, এরা পার পেয়ে যায়। এরা দেখা যায় যে কিছুদিন জেল খেটার পরে তারা আবার সে সাবেক জায়গায় চলে যায়। সুতরাং এখানে বিচার করতে হবে, মানে সাথে সাথে বিচার করতে হবে। যে ধর্ষিত হচ্ছে, যে ভিকটিম, তাকে সাথে সাথে বিচার করে একটা দৃষ্টান্ত দেখাতে হবে। তা নাহলে কিন্তু ভবিষ্যতে এর পরিমাণ আরও বৃদ্ধি পাবে। কেন এখানে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিরই একজন দুইজন করে মেয়ে আছে, বা অনেকের নাই, অনেকের তিনজন আছে। কিন্তু আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন না হন, তাহলে এই ধরনের অপকর্ম থেকে আপনারাও কিন্তু রেহাই পাবেন না। বাংলাদেশ ভাইরা আমার, খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে
যদি এইগুলি দেখি যে আমাদের মা বোনেরা, আমাদের আপনজনেরা যদি এরকম ধর্ষিত হয় তখন খুব কষ্ট হয়। সুতরাং এই যে নারী সমাজ আছে এরা কিন্তু জাগবে না। এরা জাগবে কখন? যখন দেখবে যে বাতাস পশ্চিম দিকে যাচ্ছে, তখন তারা সেদিকে পাল তুলবে। এরা কিন্তু নারী সমাজ এরা জাগবে না। এত যে ধর্ষিত হচ্ছে এরা কিন্তু এখনও চুপচাপ। সুতরাং আপনারা সচেতন হন, গার্ডিয়ানরা সচেতন হন। এই ধরনের যারা অপকর্ম করবে সাথে সাথে তাদের বিচার করা হবে। এদের আইনের আওতায় আইন না কোনো লাভ নাই, কেন এর বিচার করে না। তো তার কারণ হলো এই রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে এর যদি একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হতো তাইলে কিন্তু এই ঘটনা হইতো না। বাংলাদেশ ভাইরা আমার, আপনারা সচেতন থাকুন এবং এই ধরনের লোক থেকে আপনারা খুবই দূরে থাকবেন, যাতে এই ধরনের লোক আপনাদের কাছে আসতে না পারে। এবং আপনাদের যারা মেয়েরা আছে তাদেরকে খুব সাবধানে রাখবেন এবং তাদেরকে অবাধে চলাফেরা করতে দিবেন না। তাহলে হয়তো আপনারা কিছুটা এর থেকে রেহাই পাবেন। আমি সবাইকে অনুরোধ করছি এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।